নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত সামাজিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ পর্ব 30। এই তল্লাটে এই ইতিহাস এই প্রথম। সাহেব ডাক্তার ডাকার ইতিহাস। ভবতোষ মাস্টার, নিমাইচরণ আর নীলাম্বর বাণিজ্যের কুলমজানি পুতবউ, এই 13 বর্ষের রোগে এই ইতিহাসের সৃষ্টি। খবর শুনে যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে পড়ল, যে যে বয়সে ছিল সে সে বয়সেই রয়ে গেল। বাণিজ্যের লক্ষ্মী ছাড়া রণচণ্ডী বউয়ের গুণপনা জানতে কারো বাকি ছিল না। শুধু ভেবে পেত না বউকে ওরা এখনও ঠাঁই কেন দিচ্ছে, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে কেন দিচ্ছে না। বলা বলি করছে সবাই, ভেতর ভেতর কোনো রহস্য আছে। বাপের এক মেয়ে তো, আর বড় মানুষ বাপ, নির্ঘাত বাপ কোনো কড়ার করে দিয়ে গেছে। বউকে বাপের বাড়ি খেদিয়ে দিলে বোধ করি সেই বামুন বুদ্ধি বিশেষ সম্পত্তিগুলো নবা পাবে না। তা নয় তো সমস্যার সমাধানের সবচেয়ে সোজা উপায়টা ত্যাগ করে বাণিজ্য গিন্নি গালাগালি সুলোসুলি বুক চাপড়া চাপড়ির ঘুরপথ ধরে মনের ঝাল মিটায় কেন? বউ বিদায় করে দেওয়ার নাটকটা বারবার ঠিক জমে ওঠার মুহূর্তেই ভেস্তে গিয়ে গিয়ে ইদানিং সবাই হতাশ হয়ে গিয়েছিল এবং নিত্য নতুন একটা ঢেউয়ের যোগানদার হিসাবে সত্যকে বেশ এক রকমের পছন্দই করতে শুরু করেছিল সবাই। আলোচনা একটা বড় ফোড়া, আপন আপন ঘরের বউঝিকে সুশিক্ষা দেবার সুবিধার্থে একটা কুদৃষ্টান্ত, একটা একটা লাভের অঙ্ক বই কি। কিন্তু নবুর জয়বিকারে পাড়া অবধি নবুর বইয়ের সমালোচনায় উপযুক্ত ভাষাও খুঁজে পাচ্ছিল না কেউ। বেদে পুরাণে যাত্রা নাটকে এমন জাহাওয়াজ মেয়ে মানুষ কেউ কখনো দেখেনি, শোনেনি। কাজে ভাষাও সৃষ্টি হয়নি ওর জন্য। তবু ততদূর বুঝি কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেনি বউ নাকি নবুর বন্ধু নিতাইয়ের সঙ্গে আড়ালে দেখা সাক্ষাৎ করে গলায় 10 ভরির হারগাছা বিক্রি করিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে ব্যবস্থা করে কলকাতা থেকে সাহেব ডাক্তার নিয়েছে। আবার ভবতোষ মাস্টারের সঙ্গেও কথা হয়েছে। সাহেব ডাক্তারের চিকিৎসায় নবু বাঁচুক আর মরুক সেটা একটা চিন্তনীয় বিষয় নয়। চিন্তনীয় হচ্ছে বাণিজ্য সম্পর্কে অতঃপর কিন কর্তব্য। ব্যাপারটা তো আর গিন্নিদের এলাকায় নিবদ্ধ নেই, সমাজের মাথার মণি পুরুষদের মাথা টলিয়েছে। নবুর বউ শাশুড়ির সঙ্গে গলা তুলে কোদল করে, শ্বশুরের সামনে কথা করে বসে, অথবা দজ্জাল জনচিত আরও বহুবিধ কাণ্ড করে। তারা এই যাবৎ গৃহিণী মারফত শুনে এসেছেন। কিন্তু তাতে বেটা বউটা সম্পর্কে বিরক্ত হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। কিন্তু এখন আর মেয়েলি কাণ্ড বলে উড়িয়ে দেওয়া যায় না। এখন জাত যাওয়ার খাওয়ার প্রশ্ন উঠেছে। হতে পারে বাণিজ্যকর্তা সমাজের মাথা, কিন্তু মাথা বলেই তো সবাইকে মাথা হাতে কাটবার আবদার চলে না। বাগদিনের ছোঁয়াচ হাসাহাসির মধ্যে দিয়ে এরকম মেনে নেওয়া হয়েছে। আর ওটা এমন সৃষ্টি ছাড়া নতুন কিছু কথা নয়। কিন্তু ঘরে দড়ি যদি সাহেব ঢোকে, ঘরের বউ যদি পরপুরুষের সঙ্গে কথা কয়, সেটা মেনে নেবে সমাজ এত নখদন্ত হয়ে যায়নি। চণ্ডীমণ্ডপে বৈঠকে বসে হঠাৎ মাঝ মাথা এক হয়ে এই স্থিরীকৃত হয়, প্রথমে নীলাম্বর মার্যকে চাপ দেওয়া হবে পুত বউকে ত্যাগ করবার জন্য। তারপর যদি সে তাতে রাজি না হয় বা না পেরে ওঠে, অবশ্যই প্রতীত করতে হবে নীলাম্বরকে। সমাজে বাস করা তো আর ছেলে খেলা নয়। ওই মুমূর্ষু রোগীটা সত্যিই যদি সাহেব ডাক্তারের ওষুধ খেয়ে বাঁচতেও তো পারে। ওই লাল মুখদের ওষুধে ভেলকি খেলে শোনা যায়, ঈশ্বর করুন বাঁচুকি, তবে ওকে একটা অঙ্গ প্রায়শ্চিত্ত করিয়ে মহাপ্রসাদ খাওয়াতেই হবে। আর ওই ভবতোষ মাস্টারটা, ওটাকে জলবুচিটি দিয়ে গ্রামের থেকে বার করে দেবার কথা। কিন্তু শয়তানটা ডাক্তারের সঙ্গে গট গট করে গাড়িতে গিয়ে উঠে কলকাতায় লম্বা দিল। ঘোড়ার গাড়িতে চড়ে এসেছে ডাক্তারের সঙ্গে। ওর বাস উঠবার প্রশ্ন কোথায়? নিজেই তো প্রায় বাস উঠিয়ে কলকাতায় গিয়ে বাসা বেঁধেছে। পিসিটা আছে, তাই কালে কোর্সমিনে আসে। আসামি বলতে হাজির শুধু নিতাইটা। তা আপাতত ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহেব ডাক্তার দুটি আগুনটি লেজে বেঁধে এনে লঙ্কাকাণ্ড পটিয়ে সরে পড়েছে।
এখন আগুনের কাজ আগুন করছে। কেউ আগে গুণাক্ষরে টের পায়নি। কোন ফাঁকে যে এসব যোগাযোগ করেছে সত্য ঈশ্বর জানেন। গ্রামের এত জোড়া চোখের উপর দিয়ে ভানুমতির খেল খেলিয়ে দিল। লোকে দেখল গ্রামের পথে ঘোড়ার গাড়ি। নীলাম্বর দেখলেন যে সে গাড়ি চড়ে গাড়ি তার দরজায় এসে থামল, আর তা থেকে নামলেন এক বাঘা সাহেব। বুকের রক্ত হিম হয়ে গেল নীলাম্বরের। সন্দেহ নেই এ গাড়ি কালেক্টর বা ম্যাজিস্ট্রেটের। নিশ্চয়ই কোনো শত্রু নীলাম্বরের নামে কিছু লাগিয়ে ভাঙিয়ে এসেছে, আর সেই বাবদ হাত করা এসেছে নীলাম্বরের জন্য। কেন আসবে, কি সূত্রে আসা সম্ভব, এসব কথা ভাববার ক্ষমতা থাকে না নীলাম্বরের। খেয়াল থাকে না সঙ্গে সঙ্গে কে নামছে দেখবার। হাউমাউ করে গিয়ে আছড়ে পড়েন তিনি সাহেবের সামনে। ওদিকে পাড়ার ঘরে ঘরে বেতার বার্তা, নীলাম্বরের দরজায় ঘোড়ার গাড়ি থেকে সাহেব। আইন আদালত ছাড়া চট করে কারুর মগজে কিছু আসে না, এবং সকলে একবার করে জানলা একটু ফাঁক করে আর বলা বলি করতে থাকে, একেই বলে বিপদ, একা আসে না। ওদিকে ছেলে শুষছে, এদিকে এই কাণ্ড। নীলাম্বরের বাড়িতেও কিছু কি চলতে থাকে, কিন্তু সহসা একজনের চোখে পড়ল সাহেবের গলায় নল ঝুলছে। ডাক্তার, ডাক্তারি নল ঝুলছে গলায়। একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল চারিদিকে। ডাক্তার, সাহেব ডাক্তার এনেছে নবুর জন্য। তলে তলে এই চালাকি খেলেছে নীলাম্বর, অথচ কারোর সঙ্গে কোনো পরামর্শ নেই। যেন প্রতিবেশীর গালে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দেওয়া। আবার সাহেবের পায়ে ধরে কাঁদতে বসেছে। হ্যাঁ, প্রায় পায়েই পড়েছিলেন নীলাম্বর। ও সাহেব, আমি কিছু জানি না, আমি কোনো দোষে দোষী নয়, আমার ঘরে ছেলে মরছে। সাহেব যে ভারী গলায় আশ্বাস দিল, ভয় না আছে, রোগী ভালো হইয়া যাইবে। তাও তার কানে ঢুকল না। কানে ঢুকলো ভবতোষ মাস্টারের কথা। এ কি, এরকম করছেন কেন? কলকাতা থেকে ডাক্তার এসেছেন নবকুমারের চিকিৎসার জন্য। নীলাম্বর তাকিয়ে দেখলেন, নিতাই কেউ দেখলেন। মুহূর্তে অনুভব করলেন কোথাও একটা কিছু ষড়যন্ত্র ঘটেছে। তার সঙ্গে সঙ্গে সেই ষড়যন্ত্রের নায়িকা হিসাবে সত্যর চেহারাটাই চোখের উপর ভেসে উঠল। কিন্তু এই কী করে হলো? তা সে যাই হোক, এখন টু শব্দটি চলবে না। বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে নিজের ঘরে চুরির মতো ঢুকলেন নীলাম্বর। সত্য নিশ্চল প্রস্তর প্রতিমার মতো দাঁড়িয়েছিল সেই রুগীর মাথার কাছে, বাগানের দিকের জানলায়। কপারটা এমনভাবে আড় করে রেখেছিল যাতে সে নিজের ঘরের মানুষদের দেখতে পায়, ঘরের মানুষেরা তাকে দেখতে না পায়। ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে যখন তার চাইতে প্রায় হাতখানেক লম্বা দশাশই গড়ন লাল টকটকে মানুষটা ঘরে ঢুকলো, তখন কে জানে বুকটা কেঁপে উঠল সত্যবতী। তারপর হঠাৎ দু চোখ ভরে জল উপছে উঠল। দৃশ্য তো হাতজোড় করলো না, মনে মনে নম্র প্রণাম করে বলল, বাবা, তোমার আসপর্দাগুলো ওলা অবাধ্য মেয়েটাকে মাফ করো। দূর থেকে আশীর্বাদ করো যেন এই হাতের নোয়া সিঁদুর বজায় থাকে। বুঝেছি তোমার বুকে ব্যথা দিয়েছি, দাগা দিয়েছি, কিন্তু আমি তো তোমারই মেয়ে। তেজ বলো, অহংকার বলো, তোমার স্বভাব থেকেই তোমার মেয়েতে বর্তেছে। তারপর মার মুখখানা মনে করার চেষ্টা করলো। বলল, মা, তোমার নামে দিব্যি গেলে বাবার ওষুধ ফেরত দিয়েছি, তোমার নামে যেন কলঙ্ক না পড়ে। কালী, দুর্গা, চণ্ডী, শিব এত সব জানে না সত্য। জীবনে সাক্ষাৎ দেবতার কাছেই বারবার আশীর্বাদ প্রার্থনা করে। সাহেব ডাক্তারের ওষুধ ধনন্তরী হোক, আবার তার চির কৌতূহলী চিত্ত ওই ভয়ঙ্কর গম্ভীর মুহূর্তেও হঠাৎ অজান্তে কখন নেহাত ছেলে মানুষের মতো কৌতূহলী হয়ে ওঠে। বিস্মিত পুলকে দৃষ্টি বিস্ফারিত করে দেখে ডাক্তার কীভাবে রোগীর বুকে পিঠে নল বসাচ্ছে, আর সেই নল দুটো নিজের কানে ঢুকিয়ে গম্ভীর মুখে বসে আছে। কিছু পরে শুনতে পেল ভারী ভারী একটা গলা উচ্চারণ করছে, ভয় না আছে, ভালো হয়ে যাবে। স্মৃচ্ছকে দেবতা ভাবলে, কি পাপ হয়। তারপর রঙ্গমঞ্চের সমারোহ মিটল। যারা ডাক্তারকে নিয়ে এসেছিল তারা তার সঙ্গে সরে পড়ল, আর উদ্যত বজ্র হাতে নিয়ে দুটো মানুষ নিঃসচেতনের মতো নিষ্ক্রিয় হয়ে বসে রইলেন। বাড়ুজ্যে আর বাড়ুজ্যে কিনল মাটুর পুতুলের মতো বসে আসেন দুজনে। বুঝতে পারছেন না ঠিক এই অবস্থায় কোন পথে চলা বুদ্ধিমানের কাজ হবে। না বজ্রবোধ করে ওদের মাথায় পড়েছে। নবুর কথা ভুলে গেছেন ওরা। অপেক্ষাকৃত সচেতন ছিল শুধু। সে চলে যাবার আগে নিতাইকে হাতছানি দিয়ে ডেকে ডাক্তার কি নির্দেশ দিয়ে গেল তা ভালো করে বুঝিয়ে দিতে বলেছিল।
আর সেই পাকেই ঝপ করে বলে বসেছিল, টাকা কে দিল রে মাস্টার? নিতাই মাথা চুলকে বলল, না মানে ব্যাপারটা কি জানো শুধুদি? বৌঠান হঠাৎ সেদিন ঘাটের পথে ডেকে কেঁদে পড়ে। শুধু থামিয়ে বলে, ঈষৎ কঠিন সুরে বলে, বউ যার তার কাছে কেঁদে পড়ার মেয়ে নয়, ভনিতা রেখে সত্যি কথাটা বল, ঝপ করে বল। অতএব সব সত্যি কথাই বলে। ঘাটের পথে নিতাইয়ের হাতে গলার হার খুলে দিয়েছে সত্য। আমার যেমন স্বামী তোমার তেমনি বন্ধু, সেই বুঝে কাজ করবে। কলকাতায় গিয়ে এ হার বিক্রি করে সাহেব ডাক্তার নিয়ে এসো। ওপর হাতে টাকা জোড়াটাও খুলে দিতে চাইছিল, নিতাই নিবৃত্ত করেছে। রোগীর ঘরে কেউ নেই। সত্য আস্তে আস্তে বিছানার কাছে এসে দাঁড়িয়েছিল। সদু ঢুকতে এসে ফিরে গেল। মনে মনে বলে, বাঁচে কি তোর পুণ্যেই বাঁচবে বউ? বেহুলা মরা স্বামী নিয়ে স্বর্গ পর্যন্ত ধাওয়া করেছিল। সাবিত্রী যমরাজের পিছনে ছুটেছিল। যুগে যুগে তারা সকলেই পুজো পাচ্ছে। একটু পরে আবার যেদিকে শুনতে পেল, বউ শাশুড়ির কাছে এসে নরম গলায় বলছে, সাহেব ডাক্তারের ওষুধে তোমরা সর্বদা শুনতে পারবে না? রুগীর ভাতটা বরং আমাকে দিয়ে রান্নাঘরটা তুমি। এলোকেশি নড়ে চড়ে শুকনো গলায় বলে ওঠেন, তা তখন তুমি তা এখন তুমি যা বলবে তাই শিরোধার্য করতে হবে। মহারানী ভিক্টোরিয়া নিজেই তুমি। তা রান্নাঘরের ভার না হয় বাদই নিল, তোমার ছেলেদের ভার কে নেবে? সত্য আরও নম্র গলায় বললে, ঠাকুরজির কাছেই তো বেশি থাকে ওরা। থাকে বলে গলায় চাপাতে হবে? জগতে সবই সম্ভব। সদূর দিকে টেনেও কথা বললেন এলোকেশী। শুধু পরবর্তী কথা শোনার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে। আবার শুনতে পায় বইয়ের আরও নরম গলা। ঠাকুরজি তো ওদের প্রাণতুল্য দেখেন, গলায় চাপা ভাববেন কেন মা? কিন্তু সত্যির নরম গলাটা যেন সদূর চোখে জল এনে দেয়। কেন যেন মনে হয় সত্যির গলার এই নরম সুর একেবারে মানায় না, ওর এই জোরালো গলাটাই ভালো, অনেক ভালো। 31 সাহেব ডাক্তারের হাত যশে কি সত্যের শাঁখা লোহার পুণ্যে অথবা নবকুমারের নিজের পরমায়ুর জোরেই এ যাত্রায় বেঁচে যায় নবকুমার। কিন্তু ভেতরে ভেতরে কেন কি জানে সত্যকে সে নিজের জীবনযাত্রী বলে ভাবতে অভ্যস্ত হয়ে গেছে সেই থেকে। অতএব সেই জীবনটা নিয়ে সত্য যা করতে পারে করুক। যে দেশে ওষুধ করলেই সাহেব ডাক্তার পাওয়া যায়, মৃত্যু ভয় বলে বিভীষিকাটাই থাকে না। সত্য যদি নবকুমারকে সেই দেশে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে চায়, সেই চাওয়াটাকে আর হাস্যকর অবান্তর বলে উড়িয়ে দেওয়া যায় না নবকুমার। কাজে সত্যের কাজ কিছুটা সহজ হয়ে গিয়েছে। হয়তো সেই জন্যেই লোকে বলে থাকে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। নবকুমারের এই মারাত্মক রোগটাও শেষ অবধি সত্যের জীবনে অন্তত সত্যের মতে পরম মঙ্গল ডেকে এনেছেন। ছেলেদের মানুষ করতে চায় সত্য, মানুষের মতো মানুষ। আর সে মানুষ হতে গেলে জগৎটাকে দেখতে হয়। অবশ্য তারপরেও কি আর কাঠখড় পোড়াতে হয়নি? অনেক হয়েছে। অবশেষে আস্তে আস্তে মেঘ কেটে সূর্যকিরণের আভাস দেখা যাচ্ছে। ভবতোষ মাস্টারের চেষ্টায় নিতাই আর নবকুমারের এক একটা চাকরি জোগাড় হয়ে গেছে কলকাতায়। নিতাইয়ের রেলি ব্রাদার্সে আর নবকুমারের সরকারি দপ্তরে। অতএব ওদের এখন এক পা রথে এক পা পথে। নবকুমার অবশ্য মা বাপের কাছে নিজে প্রস্তাব করতে পারেনি, সত্যকেই বলতে হয়েছে। তবে কথা বন্ধ করেছেন তারা ছেলে বউ দুজনের সঙ্গে। এলোকেশে আজকাল খাওয়া শোয়া ব্যতীত বাড়তে থাকেন না বললেই হয়। আর নীলাম্বর সন্ধ্যার দিকে পরিসভার দিকে যেতে শুরু করেছেন। কিছুদিন আগে পর্যন্ত শুধু সত্যের ওপর একটু খাপ্পা ছিল, কিন্তু সত্য সাহেব ডাকার রূপ অসাধ্য সাধনের পর থেকে শুধু যেন মহিমা স্তব্ধ। মাঝে মাঝে নিজের জীবনের খাতাটাও বুঝি উল্টো দেখতে শুরু করেছে আজকাল। শুধু যদি ওরকম নির্ভীক হতে পারলে হয়তো শুধু জীবনটা এমন বরবাদ হয়ে যেত না। হয়তো বিপদগামী স্বামীকে সুপথে টেনে এনে সংসার করতে পারত। কিন্তু সত্যর মতো বলার শক্তি শুধু নেই। সত্যের মতো বলতে জানে না। শুধু মনে জ্ঞানে যে কাজে দোষ দেখব না, পাপ দেখব না, সে কাজে নিন্দের ভয় করব কেন? নিন্দে সুখ্যাতির ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকাটাও তো এক রকমের স্বার্থপরতা।
কিসে লোকে আমায় নিন্দে করবে আর কিসে আমার সুখ্যাতি করবে, এই চিন্তায় যদি স্বামী পুত্রের ভালোটি পর্যন্ত না দেখি তাহলে তো ঘোর স্বার্থপর কাজ। শুধু বলে ওঠে শুধু উঠে পড়ে লেগে স্বামীকে শোধরাতে পারত, তা পারেনি। শুধু ভয় খেয়েছে। শুধু মামার বাড়িতে এসে অকারণে মামা মামিকে বাঘের মতো ভয় করে মরছে। ন্যায় অন্যায় কথাটি কখনো বলতে পারেনি, শুধু ভীতু। সত্য সাহসী, তাই সত্য আজ ডোবার ভোলা জল থেকে মুক্ত হয়ে সাগরে তরি ভাসাতে গেল। পাড়াপড়শির ঘরে 70 বয়সী যেসব বৌঝি আছে তাদের মধ্যে একটা আলোড়ন এনেছে বই কি। তাদের দিন রাত্রির চিন্তায় অনেকখানি দখল করে রেখেছে সত্য। কি আশ্চর্য, কি বিস্ময়, কি অলৌকিক! ঠিক তাদেরই মতো একটা মেয়ে মানুষ স্বামী পুত্র নিয়ে কলকাতায় বাসায় যাচ্ছে। আর কিসের কবল থেকে? না ইলোকিসির মতো ভয়ঙ্করীর কবল থেকে। ওদের স্বামীরা এখন কিছুদিন যাবৎ দাম্পত্য সুখের মাধুর্য থেকে বঞ্চিত, কারণ এই নিভৃত নির্জনে তাদের স্ত্রীরা এখন অনবরত নবকুমারের সাহস ও প্রেমের দৃষ্টান্ত দেখাচ্ছে। হতভাগ্য স্বামীরা নবকুমারকে স্ত্রৈণ মেয়ে মানুষের বশ ইত্যাদি বিশেষণে ভূষিত করেও বিশেষ সুবিধা করতে পারছে না। তবে বউগুলোর অসুবিধে এই, সত্যের সঙ্গে একবার নির্জনে দেখা করে স্বামীদের স্তৈন করে তোলবার মন্ত্রটা শিখে নেবে, সে উপায়। বাণিজ্যগিন্নিদের বউয়ের সঙ্গে মেশার ব্যাপারে তাদের প্রতি কড়া নিষেধ রয়েছে। আর ঘাটে আসার সময় শাশুড়ি, পিস শাশুড়ি কি বড় ননদ, নিজের পক্ষে একটা পুঁটকে ননদও পাহারাদার থাকে, অতএব মন্ত্র শেখা যায় না। অবশ্য পাহারাওয়ালাদের শুনিয়ে তারা সত্যকে ছিচ্ছিকার দেয়। যে মায়ের মানুষ বুড়ো শ্বশুর শাশুড়ির সেবারূপ মহৎ কর্মে জলাঞ্জলি দিয়ে ছেলেদের ভালো স্কুলে পড়াবো ছুতো দিয়ে বাসায় যায়, সেই মেয়ে মানুষের শত ধিক দেবে না, কী করবে মেয়ে মানুষেরা? কিন্তু দেখ, সত্যর কানে এসব কথা আসেও না। এলেও সত্যর কানের ভিতর দিয়ে মর্মে বসে না। সে এখন শুধু যাবার প্রস্তুতি সাধনে যত্নবতী। এই সময় কথাটা একদিন পারল সত্য। হয়তো সেটাকেও এই প্রস্তুতি হিসাবেই ধরেছে সে, অথবা এক অনিশ্চিতের পথে পা বাড়ানোর আগে জন্মের স্রোত জন্মভূমিকে দেখবার বাসনা তাকে প্রবল হয় পেয়ে বসে। কারণটা যাই হোক, কথাটা পারে সত্য। যাবার আগে একবার ওখানে ঘুরে আসবো, ঘুরে আসতে ইচ্ছে করছে, অথবা ঘুরে আসলে ভালো হয়, কি ঘুরে আসা কর্তব্য, এসব ভাষার ধার দিয়ে যায়নি সত্য। ঘুরে আসবো, তার মানে এই ব্যাপারটা স্থির সিদ্ধান্তের কোঠায়। এখন ব্রহ্মার বেটা বিষ্ণু এলেও সে সিদ্ধান্তের রদ হবে এই আশা নেই কারো। এলো কিছু বিদেশ মুখে বলেন, যাবে ভালো কথা, তা আমাকে বলতে এলে কেন? শুধোচ্ছ নাকি অনুমতি নিচ্ছ? হ্যাঁ, কথা কইবার আবার কইছেন এলো কিছু বইয়ের সঙ্গে, কারণ কথা কওয়ার তার এই রোগ। মুখ বুঝে দুদণ্ড থাকা তার পুষ্টিতে নেই। কথা বন্ধ করবো ভেবেও কয়ে ফেলায়। সত্য তার বড় বড় চোখ দুটো একবার তুলে তাকিয়ে দেখে বলে, না, সে মিথ্যে রঙ্গর দরকার দেখি না। যাবো যখন মনস্থ করেছি, যাওয়ার ব্যবস্থা করতেই হবে। জানানটা দিলাম, ঠাকুরকে বলবেন পঞ্জিকাটা একবার দেখে নিতে। এলোকেশি স্বস্বভাবে এসে পড়েন, ভেঙিয়ে উঠে বলেন, বাপ উদ্দেশ করে না বাপের বাড়ি যাবে কোন সুবাদে? বাপকে একবার প্রণাম করতে যাব। সত্য আকাশের দিকে তাকিয়ে উদাস মুখে বলে, মা বাপের কর্তব্য করেছে, সন্তানের নেই? মা বাপের কর্তব্য আছে, তা বেশ, কর্তব্য করো, যেও বাপকে প্রণাম করতে। আমার ছেলে যিনি আহ্বানে যাবে, আমার ছেলে বিনি আহ্বানে যাবে না, তা বলে রাখছি। সত্য উঠে দাঁড়িয়ে বলে, এমন একটা অনাথ সৃষ্টি কথা বলো তুমি? তোমার ছেলেকে তুমি আটকাবে তো আমি এতখানি রাস্তা যাব কি পাড়ার লোকেদের সঙ্গে? তোমার আবার সঙ্গ? এলো পিচ করে একটা পিচ ফেলেন। ডাকাতে তোমায় দেখে ভয় পাবে না মা, পেলেই মঙ্গল। সত্য কথার ইতি টানে, তবু লোক সাক্ষী একটা ব্যাটা ছেলে সঙ্গে থাকা ভালো। আমার বাবাকে পেন নাম করা তো তার বাবার জামাইয়েরও কাজ। ইল্লিমারি টুসকি, আরও কত শুনবো বলে রাখালি কত খেলাই দেখালি। শ্বশুর আবার কবে কার গুরু ঠাকুর হলো তা তো জানি না। মেয়ে মানুষের যদি এত হয় তো ব্যাটা ছেলের একবারই হবে না কেন? তাও তো জানিনি বাবা, জানিনি মা। মা বাপ উভয় পক্ষেই গুরুজন বলে উঠে যায় সত্য। জানতো এরকমই হবে, তাই আবার অনুমতি চাওয়ার প্রহসনটা করতে আসার চেষ্টা করে।
প্রবলের জয় অবশ্যম্ভাবী। পঞ্জিকা দেখে যাত্রার দিনও দেখাও হয়। শুভ মুহূর্ত অনুযায়ী যাত্রা করে স্বামী পুত্রকে নিয়ে পালকিতে ওঠেও সত্য। বিশেষ কোনো বাধা আসে না। হাল ছাড়িয়ে দিয়েছে তারা। পালকি ওঠায়, পালকি সত্য শ্বশুরবাড়ি গ্রাম ছাড়ায়, পালকির দরজা সরিয়ে মুখ বাড়ায় সত্য। নবকুমার বলে, ঘোমটা খুলে মুখ বাড়াচ্ছ কেন? কে কোথায় আবার দেখে ফেলবে? সত্য পুলক কম্পিত স্বরে বলে, দেখলেই বা, আর তো এখন আমি শ্বশুরবাড়ির বউ নয়। বলছি তা নয়, তবে মুখ বুজে থাকো। মুখে তো লেখা নেই বউ কিছুই। দেখো না ওখানে গিয়ে কীরকম গাছ কোমর বেঁধে দস্যিবৃত্তি করে বেড়াই। বড় ছেলে তুরুর এসব আলোচনায় হৃদয়ঙ্গম হওয়ার বয়স হয়েছে। সেই সহসা বলে ওঠে, যা, তুই আবার গাছ কোমর বাঁধবি কি? আবার তো এই। সত্য তীব্র ভৎসনায় বলে ওঠে, কতদিন বলেছি মাকে তুই বলতে নেই, তুমি বলতে হয়। তবু সহসা কথার মাঝখানে হেসে ওঠে নবকুমার। হয়েছে, খুব শাসন হয়েছে। বড্ড একটা মানুষও, তাই সুশিক্ষে দেওয়া হচ্ছে। আমি বুড়ো বয়স অবধি মাকে তুই বলেছি। সত্যর মুখ কঠিন হয়ে ওঠে। বলে, তুমি যা যা করেছিলে বুড়ো বয়স অবধি, তার দৃষ্টান্ত তুমি অন্য সময় ছেলের কানে ঠেলো। আমি এখন একটা শিক্ষা দীক্ষা দিতে বসবো, তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে ঝগড়া করতে এসো না। বাব্বা, কি বলো? কিসে যে কি হয় তোমায় বোঝা দায়। নবকুমার বোঝে একটু বেকায়দা হয়ে গেছে। ক্ষণপূর্বের সেই পুলকোচ্ছল লাবণ্যময়ী মূর্তি অন্তর্হিত হয়ে গেল ওই কাঠিন্যের আড়ালে। ওই আপোষের সুর ধরে সে। সত্যি সত্যবতীর ওই চাপল্য, ওই লাবণ্য, ওই আহ্লাদ, আলো হয়ে ওঠা মুখে কি অপূর্ব, কিন্তু বড় ক্ষণস্থায়ী। মুহূর্তে মেঘে ঢাকা পড়ে যায়, আর যায় নবকুমারের বোকামিতে। অথচ নবকুমার কিছুতেই বুঝতে পারে না কিসে কি হয়, কি যায়, কিসে কি হয়ে যেতে পারে। সত্যবতীর নাগাল সে কোনোদিনই কি পাবে? কিন্তু সত্যর মুখের ওপর মেঘ কাটাতে পেরেছে নবকুমারের আত্মজোর। তুড়ু ইত্যবছরের মায়ের কোল ঘেঁষে বলেছে, মামার বাড়ি গিয়ে ভালো ছেলে হতে হয় না মা? না না, সব বাড়িতেই ভালো ছেলে হতে হয়, শুধু মামার বাড়িতে গিয়ে আরও বেশি বেশি ভালো হতে হয়। তা আমি তো সেসব জানি, কিন্তু ওই খোকা বোকাটা কিচ্ছু জানে না। মামার বাড়ি গিয়ে শুধু করে কাঁদবে। ছেলের ওই ভঙ্গিতে এসে বলেছে সত্য। আজ এ পর্যন্তই। আগামী পর্ব আগামীকাল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।